Hello dear audience, Assalamu alaikum. Welcome to my channel Bitbyte Story. আজকে এই প্রেজেন্টেশনে আমি কয়েকটা জিনিস তুলে ধরার চেষ্টা করব। সেগুলো হচ্ছে আইএস অডিট বা ইনফরমেশন সিস্টেম অডিট, খাঁটি বাংলায় যদি বলি তথ্য ব্যবস্থা নিরীক্ষা, এবং এই নিরীক্ষা প্রক্রিয়া এবং তার সাথে অন্যান্য আরো কিছু টপিকস থাকবে। এবং সমস্ত স্টাডিটা সিসা স্টাডি ডোমেন 1 এর অন্তর্ভুক্ত। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথার সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আমরা যখন সায়েন্সের বইগুলো পড়তাম, ফিজিক্স, কেমিস্ট্রি, সেইখানে কিন্তু এই কথাগুলো খুব ব্যাপকভাবে উল্লেখ থাকতো যে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হলো এটা। তো পরীক্ষা বলতে আমরা তো সবসময় এটাই বুঝি যে আমরা কিছু কোশ্চেন মুখস্থ করব, সেটা যে পরীক্ষার হলে যেয়ে লিখবো। ওকে, দ্যাটস ফাইন। বাট এখন আমরা চলে আসছি জব ফিল্ডে। আমরা যখন জব ফিল্ডে আসি তখন আমাদের একটা কথা বছর শেষে শুনতে হয়, বছরের শেষে অথবা বছরের শুরুতে অথবা বছরের কোনো নির্দিষ্ট একটা সময় আমাদের শুনতে হয় যে অডিট আসছে, নিরীক্ষা টিম আসছে। এই নিরীক্ষা টিমটা অতটা বলা হয় না, বলা হয় যে অডিট আসছে, অডিট হবে। বাংলায় যাকে বলতে পারি আমরা যে নিরীক্ষক আসছে, নিরীক্ষা হবে। তো নিরীক্ষা জিনিসটা আসলে কি? নিরীক্ষাটা হচ্ছে কোনো একটি সিস্টেম বা কোনো একটি ব্যবস্থা বা কোনো একটি প্রতিষ্ঠান তার যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো সে সুন্দরভাবে, সুচারুভাবে, সুষ্ঠুভাবে পরিপালন করতেছে কিনা কিংবা কতটুকু পরিপালন করতেছে তার সরজমিনে পর্যবেক্ষণ করাটাই হচ্ছে নিরীক্ষা। ওকে, এইটা হচ্ছে একেবারে মোটা দাগে যে প্রতিষ্ঠান অথবা সিস্টেম ঠিকমতো কাজ করতেছে কিনা সেই প্রতিষ্ঠান বা সিস্টেমের কাছে যেতে হবে এবং সরজমিন পর্যবেক্ষণ করতে হবে, মানে সম্মুখভাবে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করতে হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করতেছে কিনা। পরবর্তীতে সেটা রিপোর্ট আকারে দাখিল করতে হবে সর্বোচ্চ পর্যায়ে। এটাই হচ্ছে নিরীক্ষা। এখন নিরীক্ষা কেন করা হয়? অনেকগুলো কারণে নিরীক্ষা করা হইতে পারে। মোটা দাগে 3টা জিনিস আমি জাস্ট এখানে পয়েন্ট আউট করছি। সেগুলো কি? নাম্বার 1 হচ্ছে কোনো প্রতিষ্ঠান কতটুকু ফলপ্রসূ কার্যক্রম পরিচালনা করছে তা নিশ্চিত করতে। নাম্বার 2, প্রতিষ্ঠান কোনো দেশের অভ্যন্তরীণ আইন কানুন কতটুকু মেনে চলছে, অর্থাৎ সম্পূর্ণ না আংশিক অথবা একটুও মেনে চলছে না তা নিশ্চিত করতে। 3 নাম্বার, এবং সেই সাথে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম কতটুকু সুষ্ঠুভাবে চলছে, বিভিন্ন পরিস্থিতিতে প্রতিষ্ঠান উদ্বুদ্ধ চ্যালেঞ্জ মোকাবিলায় কতটুকু সক্ষম তা নিশ্চিত করতে নিরীক্ষা করা হয়ে থাকে। ওকে, তাহলে কি একটা প্রতিষ্ঠানের যে কাজগুলো করার কথা ছিল প্রতিষ্ঠান সেই কাজগুলো ঠিকমতো করতেছে কিনা এটার জন্য নিরীক্ষা হইতে হবে। নাম্বার 2, একটা প্রতিষ্ঠান তো অবশ্যই বাতাসে হইতে পারে না, তাই না? সেটা কোনো রাষ্ট্রের অভ্যন্তরে হবে, কোনো দেশের অভ্যন্তরে হবে। প্রাচীনকালে যেমন দেখা যেত কোনো রাজ্যের অভ্যন্তরে হইতো। তো এইটার ফলে যেটা হয় যে ওই প্রতিষ্ঠানকে ওই দেশ, রাষ্ট্র কিংবা হচ্ছে যে রাজ্যের আইন কানুন মেনে চলতে হয়। তো একটা প্রতিষ্ঠান এই আইন কানুন কতটুকু মেনে চলতেছে, মানে সে যেই জুরিসডিকশনে আছে সেই জুরিসডিকশনের আইনগুলা কতটা মেনে চলতেছে কিংবা মেনে চলতেছে না কিংবা আংশিকভাবে মেনে চলতেছে কিনা এইটা দেখার জন্য নিরীক্ষা করা হয়। আর যে কোনো প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে কিন্তু ব্যবসায়িক কার্যক্রম, অর্থাৎ প্রতিষ্ঠানটা কোনো প্রোডাক্ট উৎপন্ন করবে, সেটা বিক্রি করবে, সেখান থেকে যে সে লভ্যাংশ পাবে সেটা দিয়েই প্রতিষ্ঠানটা চলবে এবং প্রতিষ্ঠানের যে মালিক সেখান থেকে লভ্যাংশ পাবে। এইটা কিন্তু একটা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। তো এই ব্যবসায়িক কার্যক্রম ঠিকমতো চলতেছে কিনা, এছাড়াও প্রতিষ্ঠানটা বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করতে হয় প্রতিষ্ঠানটাকে। যেমন ধরেন হয়তো আর্থকোয়েক হলো, ভূমিকম্প হলো, অথবা ফাইন্যান্সিয়াল কোনো ফ্রড হইলো,
ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে যে প্রতিষ্ঠানটা কতটুকু শক্ত সামর্থ্যভাবে দাঁড়াতে পারবে এবং চ্যালেঞ্জগুলো কতটুকু মোকাবেলা করতে পারবে এটা জানার জন্য কিন্তু নিরীক্ষা করা হয়। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? নিরীক্ষা হচ্ছে কোনো প্রতিষ্ঠানকে সরজমিনে পর্যবেক্ষণ করা, এবং অনেকগুলো কারণে নিরীক্ষা হতে পারে, তার মধ্যে এই তিনটা কারণকে আমরা একেবারে পয়েন্ট আউট করছি। ওকে, এখন আমরা নিরীক্ষা কি সেটাও জানলাম, নিরীক্ষা কেন করা হয় সেটাও জানলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিট বা তথ্য ব্যবস্থার নিরীক্ষা। কারণ আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি কিংবা আমরা যারা সিসা সার্টিফাইড হতে চাই, তাদেরকে অবশ্যই যে অডিটটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিট। অনেকে যেটা করে, এই ইনফরমেশন সিস্টেম অডিটকে ইনফরমেশন টেকনোলজি অডিটের সাথে মিলিয়ে ফেলে, কিন্তু আসলে কিন্তু জিনিসটা তা না। ইনফরমেশন সিস্টেম অডিট এবং ইনফরমেশন টেকনোলজি অডিট দুইটাই কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। এটা নিয়ে আমি শেষের দিকে কথা বলছি, এই লেকচারের একদম শেষে। আরেকটা জিনিস হচ্ছে যে ইনফরমেশন সিস্টেম অডিটটা কিন্তু ইনফরমেশন টেকনোলজি অডিটের চাইতে একটু বড়। আর সংক্ষেপে ইনফরমেশন সিস্টেম অডিটকে বলা হয়ে থাকে আইএস অডিট, আর ইনফরমেশন টেকনোলজি অডিটকে বলা হয়ে থাকে আইটি অডিট। আমরা যারা আইটি ফিল্ডে আছি তারা হয়তো প্রতিনিয়ত এই দুইটা শব্দের সাথে পরিচিত। এখন আইএস অডিটের ক্ষেত্রে আসলে কি করা হয়? আইএস অডিটের কার্যাবলী হচ্ছে আমরা যে জেনারেল অডিটটা করি ঠিক সেরকমই, তবে এখানকার প্রত্যেকটা কাজ হবে তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে। আপনার তথ্য প্রযুক্তি আছে, দেন প্রতিষ্ঠানের আইএস অডিট হবে। তথ্য প্রযুক্তি নাই, প্রাচীনকালের মতো চলতেছে খাতায় লিখে লিখে, এখানে আইএস অডিট করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকারই নাই। ওখানে নর্মাল অডিট হইলেই চলবে, একজন অ্যাকাউন্ট্যান্ট যদি অডিট করে এনাফ। সো কেন আইএস অডিট করা হয়? তিনটা পয়েন্টকে মোটা দাগে নিয়ে আসা হয়েছে। নাম্বার 1, কোনো প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি ব্যবস্থা এবং এর উপর গড়ে ওঠা সম্পূর্ণ সিস্টেম। নাম্বার 2, তথ্য প্রযুক্তি পরিমণ্ডলের প্রতিটি স্তরে নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা। নাম্বার 3, প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম, স্বাভাবিক কর্মকাণ্ড এবং নৈতিক দৃঢ়তা সম্পর্কে স্টেক হোল্ডারদের অবগত করা। এই তিনটা জিনিসকে মাথায় রেখে আইএস অডিট করা হয়। এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন, তথ্য প্রযুক্তি ব্যবস্থা এবং এর উপর গড়ে ওঠা সম্পূর্ণ সিস্টেম, এখানে সিস্টেম বলতে তথ্য প্রযুক্তি এবং ব্যবসায়িক কার্যক্রমের সম্মিলিত রূপ। ওকে, এই তিনটা জিনিসকে মাথায় রেখে কিন্তু আইএস অডিট করা হয়। আইএস অডিট মূলত এই সকল বিষয়ের উপর গুরুত্ব প্রদান করত তথ্য প্রযুক্তির সাথে জড়িত সকল বিষয় যা একটি প্রতিযোগিতামূলক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, সে সকল বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা করে থাকে। তাহলে বোঝা গেছে যে আইএস অডিট কি করে। আইএস অডিট হচ্ছে কোনো প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি ব্যবস্থা এবং এর উপর গড়ে ওঠা সম্পূর্ণ সিস্টেম। নাম্বার 2, তথ্য প্রযুক্তি পরিমণ্ডলের প্রতিটি স্তরে নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা। নাম্বার 3, প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম, স্বাভাবিক কর্মকাণ্ড এবং নৈতিক দৃঢ়তা সম্পর্কে স্টেক হোল্ডারদের অবগত করা। এই তিনটা জিনিস মাথায় রেখে আইএস অডিট কাজ করে থাকে এবং তথ্য প্রযুক্তির সাথে রিলেটেড বিষয়গুলো নিয়ে সে কাজ করে থাকে এবং সে একটা রিপোর্ট তৈরি করে স্টেক হোল্ডারদের জন্য। আমরা একটা নতুন শব্দ পাইছি স্টেক হোল্ডার, যেটা নিয়ে শেষে কথা বলছি, একটু কাইন্ডলি মনে রাখবেন। ওকে, তো আইএস অডিট কি কি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে? অনেক কিছুর উপর গুরুত্ব প্রদান করতে পারে আইএস অডিট। মোটা দাগে চারটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট। এই চারটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট। কি কি? একটি প্রতিষ্ঠান যে দেশে অবস্থিত সেই দেশের সরকার বা রাষ্ট্রের কিছু পরিপালনীয় শাসন মানদণ্ড রয়েছে, অর্থাৎ গভর্নেন্স ক্রাইটেরিয়া, এবং আছে এর সাথে সম্পর্কযুক্ত কিছু প্রাসঙ্গিক নীতি এবং পদ্ধতি, অর্থাৎ পলিসি এবং প্রসিডিউর, এবং আরও আছে তথ্য ব্যবস্থার
এবং এর সাথে সম্পর্কযুক্ত নির্ভরশীল প্রক্রিয়া প্রসেস। কোনো প্রতিষ্ঠান এই সকল কিছু মেনে চলছে কিনা বা কতটুকু মেনে চলতেছে এইটার উপর কিন্তু আইএস অডিট গুরুত্ব প্রদান করে। ওকে, কারণ আপনি যে দেশ, যে রাজ্য বা যে জুরিসডিকশনে আপনি থাকবেন সেখানকার আইন কানুন ওই প্রতিষ্ঠানকে অথবা আপনাকে মেনে চলতে হবে। তো দেখা গেল যে রাষ্ট্রের একটা সর্বোচ্চ পর্যায়ের একটা নীতি আছে যেটাকে বলা হয় গভর্নেন্স ক্রাইটেরিয়া, অর্থাৎ শাসন মানদণ্ড, যেটা একমাত্র রাষ্ট্র বা সরকারই করতে পারে। এইবার হয় কি, ওই রাষ্ট্রের যে অন্যান্য সিস্টেমগুলো আছে বা অন্যান্য সেক্টরগুলো আছে তারা কিছু পলিসি এবং প্রসিডিউর তৈরি করে। এখন দেখা গেল যে যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে সেই প্রতিষ্ঠানের ইনফরমেশন সিস্টেম এবং প্রসেসগুলা এই পলিসি প্রসিডিউর এবং ফাইনালি গভর্নেন্স ক্রাইটেরিয়ার সাথে একই সমান্তরালে আছে কিনা এটা কিন্তু আইএস অডিট চেক করবে। নাম্বার 2, রাষ্ট্রের এই সকল শাসন মানদণ্ডের উপর গড়ে ওঠা অন্যান্য আইন, প্রবিধান, চুক্তি, শিল্প নির্দেশিকা মেনে চলছে কিনা বা কতটুকু মেনে চলছে এটা আইএস অডিট দেখবে। নাম্বার 3, তথ্য ব্যবস্থায় ব্যবহৃত ডাটা ও তথ্যের জন্য স্তর ভিত্তিক গোপনীয়তা, অখণ্ডতা, প্রাপ্যতা বা সহজলভ্যতা রক্ষা করা হয় কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনফরমেশন সিস্টেম অডিটকে ইনফরমেশন টেকনোলজি অডিট থেকে পৃথক করার একটা প্রথম এবং প্রধান পয়েন্ট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। ওকে, আইএস অডিট এটার দিকে অবশ্যই খেয়াল রাখবে। তথ্য ব্যবস্থার সাথে নাম্বার 4, তথ্য ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত সকল কার্যক্রম পরিপূর্ণ দক্ষতার সাথে পরিচালিত হয় কিনা, যেন তা প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের কার্যকর ভূমিকা পালন করে, এটাও আইএস অডিট দেখবে। ওকে, তাহলে 4টা পয়েন্ট পেলাম আমরা এবং এই 4টা পয়েন্টের উপর গুরুত্ব প্রদান করেই আইএস অডিট তার কাজ করবে। এখন এই আইএস অডিট যারা করে তাদেরকে কি বলা হয়? আইএস অডিটর বা তথ্য ব্যবস্থা নিরীক্ষক। তারা কি কাজ করে? তাদের প্রথম কাজ হচ্ছে এভিডেন্স কালেক্ট করা, দ্বিতীয় কাজ হচ্ছে প্রতিষ্ঠানের কন্ট্রোল ফ্রেমওয়ার্ক অর্থাৎ প্রতিষ্ঠানের যে নিয়ন্ত্রণ কাঠামো সেটা বোঝা। এইবার হচ্ছে প্রমাণ এবং নিয়ন্ত্রণ কাঠামো সে ব্যাপকভাবে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পর এখান থেকে সে কিছু ড্রব্যাকস বা দুর্বলতা চিহ্নিত করবে এবং 4 নম্বরে যে কাজটা সে করবে এই দুর্বলতা চিহ্নিত করা এবং হচ্ছে যে দুর্বলতাগুলো দূর করার উপায় নিয়ে সে একটা বিশাল রিপোর্ট তৈরি করবে স্টেক হোল্ডারদের জন্য। বিভিন্ন স্তরভিত্তিক স্টেক হোল্ডারদের জন্য সে রিপোর্ট প্রস্তুত করবে, যে রিপোর্টে সে দুর্বলতাও থাকবে, দুর্বলতার কথা উল্লেখ করবে এবং দুর্বলতাগুলো কিভাবে মিটিগেট করা যায় সেটাও সে উল্লেখ করবে। ওকে, এই 4টা পয়েন্ট মাথায় রেখেই একজন আইএস অডিটর বা তথ্য ব্যবস্থা নিরীক্ষক কাজ করবে। ওকে, তাহলে আমরা কয়টা জিনিস জানলাম? আমরা অডিট জানলাম, আইএস অডিট জানলাম, আইএস অডিট কারা করে তাদের কথা জানলাম এবং তারা কি করে সেটাও জানলাম। এখন হচ্ছে অডিট প্রসেস বা নিরীক্ষা প্রক্রিয়া। দেখেন, জিনিসটা এমন না যে আপনি একজন বুঝলাম আইএস অডিটর, আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন, ধাম করে আপনি কাজ করে ফেললেন, জিনিসটা কিন্তু এমন না। কারণ নিরীক্ষা প্রক্রিয়াটা কিন্তু ভাস্ট, অনেক বড় একটা ব্যাপার। তো মোটা দাগে একজন নিরীক্ষক যেটা করে, নিরীক্ষা করার আগে সে হচ্ছে পরিকল্পনা করে নিরীক্ষা নিয়ে। 2 নাম্বার, সরজমিন কাজ করে এবং তা লিপিবদ্ধ করে, ডকুমেন্টেশন করে। এবং 3 নাম্বার, সে রিপোর্ট প্রস্তুত করে এবং তদারকি করে। কাদের জন্য? স্টেক হোল্ডারদের জন্য। আমরা যদি অ্যাট এ গ্লান্স দেখতে চাই, পরিকল্পনা, ফিল্ড ওয়ার্ক, ডকুমেন্টেশন, রিপোর্টিং এন্ড ফলো আপ। এইটাকে যদি আমরা একটু ইলাবোরেট করতে চাই তাহলে আমরা দেখতে পাই যে অডিট প্রক্রিয়ার জন্য রয়েছে ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুটে কি কি আছে? ইনপুটে হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে গভীর হতে গভীরতর জ্ঞান, এটা একটা ইনপুট। প্রয়োজনীয় নিয়ন্ত্রণ সম্পর্কিত জ্ঞান, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ সম্পর্কিত জ্ঞান, প্রতিষ্ঠানের সম্পদ এবং পরিমণ্ডল এবং লজিস্টিক, এগুলো হচ্ছে ইনপুট। প্রক্রিয়াতে কি করা হবে? নিরীক্ষা পরিমণ্ডল নির্দিষ্ট করা, অর্থাৎ ইনপুটে যে পরিমণ্ডল নিরীক্ষা প্রতিষ্ঠানের সম্পদ এবং পরিমণ্ডল পাওয়া যাবে সেটাকে নির্দিষ্ট করা হবে কোথায়? প্রসেসে। এবার প্রতিষ্ঠানের পলিসি, স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন শনাক্ত করা, নির্দিষ্ট পর্যালোচনা করা।
অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো পলিসি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে কিনা এগুলো শনাক্ত করতে হবে, এগুলো নির্দিষ্ট করতে হবে এবং কতটুকু মেনে চলতেছে এটা পর্যালোচনা করতে হবে, ঝুঁকি বিশ্লেষণ করতে হবে, নিরীক্ষা পদ্ধতি প্রস্তুত করতে হবে। এটা হচ্ছে প্রসেসের মধ্যে, যে আপনি কোন পদ্ধতিতে নিরীক্ষা করবেন এটাও একটা ব্যাপার। নিরীক্ষার অনেকগুলো পদ্ধতি আছে, কোন পদ্ধতিতে নিরীক্ষা করা হবে এটা হচ্ছে প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত। আর ফাইনালি যেটা করা হয় যে টপ ম্যানেজমেন্ট বা স্টেক হোল্ডারদের জন্য আউটপুটে রিপোর্ট প্রস্তুত করা হয়। এই রিপোর্ট কিন্তু সবাই পাবে না, অথবা সবাই পাবে কিন্তু এক একজন এক একটা রিপোর্ট পাবে, সবার জন্য একই রিপোর্ট থাকবে না। ওকে, তাহলে একটা অডিট প্রক্রিয়ার জন্য কি আছে, ইনপুট আছে, প্রসেস আছে, আউটপুট আছে, দ্যাটস ফাইন। এখন এই পর্যন্ত কিন্তু মোটামুটি একটা ধারণা আপনাদের দেওয়া হলো, যেখানে আমরা বলছি অডিট কি, ইনফরমেশন সিস্টেম অডিট কি, কারা করে, কিভাবে করে, এবং ইনফরমেশন সিস্টেমের অডিটের বিভিন্ন ইনপুট, প্রসেস এবং আউটপুট। তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্ত শেষ। এখন একটা ব্যাপার আছে, নোট। আমরা কয়েকটা নতুন শব্দ পাইছি না, যে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা? সিস্টেম বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তি, যারা সিস্টেম থেকে বেনিফিটেড হয়, যারা বা যাদের সিস্টেমের উপর বিভিন্ন দাবি আছে, তারা হচ্ছে স্টেক হোল্ডার। তবে স্টেক হোল্ডার বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে। একেবারে টপ ম্যানেজমেন্ট হচ্ছে টপ লেভেল স্টেক হোল্ডার, আর একেবারে যারা সাধারণত শেয়ার হোল্ডার অথবা কোনো ইনভেস্ট করছে অথবা কোনোভাবে বেনিফিশিয়ারি হচ্ছে, এরকম করতে করতে একদম নিচের দিকের স্টেক হোল্ডারও আছে। সবার জন্য রিপোর্ট প্রস্তুত করা হয়, তবে রিপোর্টটা সবার জন্য একই রকম হয় না, এক এক লেভেলের জন্য এক এক স্তরের জন্য রিপোর্ট এক এক রকম হয়। আইএস অডিট ভার্সাস আইটি অডিট। আইটি অডিট হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে খুব বেশি কথা বলে। এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অডিট, যেখানে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল, সিস্টেম চেঞ্জ ম্যানেজমেন্ট, আইটি পলিসি, প্রসিডিওর, বিজনেস কন্টিনিউটি, ডিজাস্টার রিকভারি, ডাটা ব্যাকআপ সিস্টেম ইত্যাদি নিয়ে কথা বলা হয়ে থাকে। আর ইনফরমেশন সিস্টেম হচ্ছে তথ্য বা উপাত্তের প্রবাহ নিয়ে আলোচনা করে থাকে। এখানে যে জিনিসগুলো ব্যাপক আলোচনা হয় তা হচ্ছে তথ্যের ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি, অ্যাভেলেবিলিটি, অ্যাপ্লিকেশন কন্ট্রোল, ডাটা ইনপুট আউটপুট ভ্যালিডেশন, সিস্টেম ইন্টারফেস। আর কন্ট্রোল হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। নিয়ন্ত্রণ কিরকম? দেখা যাচ্ছে যে ডাটা সেন্টারে সবাই অবাধ প্রবেশ করতে পারবে না। এখানে সামনে হচ্ছে যে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা অথবা কোনো স্ক্যানার আছে কিনা, যেটা দিয়ে সে চিহ্নিত করবে যে কে আসছে, তার অ্যাক্সেস কতটুকু, এইটাই হচ্ছে নিয়ন্ত্রণ। ওকে, তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্তই শেষ করি। এখানে আমি একটা ইনফোগ্রাফিক্স দিয়ে দিচ্ছি, যেখানে আইটি অডিট ভার্সাস আইএস অডিটকে দেখানো হয়েছে। ওকে, তাহলে আজ এ পর্যন্তই শেষ। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তথ্যসূত্র। আমি এই 4টা বই থেকে এই তথ্যগুলো সংগ্রহ করছি। তবে একটা জিনিস হচ্ছে যে এই 4টা আমার এই লেকচারটা ফলো করলে যদি আপনি নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, এটা ভুল। আপনি যদি একজন প্রফেশনাল অডিটর হতে চান কিংবা সিসা সার্টিফাইড অডিটর হতে চান, আপনাকে এই 4টা বই যেমন পড়তে হবে, আর অনেক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, অনেক প্রিপারেশন নিতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড হন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে পারবো। আর প্রচুর পড়াশোনা করবেন এবং পড়াশোনার উপরেই থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।